ঢাকা উত্তরায় থাকি, স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয় বলে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে ঘটা। আমার বাপদাদার পূর্বপুরুষরা এখানে ছিল, তাই এই শহরে ছোট্ট থেকে বড় হই। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়, কিন্তু আফসোস আমার গ্রামের বাড়ি নেই। আমাদের বাসাটা 3 তলা, আমরা 3য় তলায় থাকি, বাকি 1ম ও 2য় তলা ভাড়া দিয়েছি। আমাদের 2য় তলায় একজন ভাড়াটিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তারা স্বামী স্ত্রী আর একটা 6 বছরের মেয়ে নিয়ে থাকত। তাদের গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইল। কোনো এক কারণে আমি এলাকাটার নাম উল্লেখ করছি না, হঠাৎ তারা একদিন আমাকে বলল তারা তাদের গ্রামের বাড়ি যাবে এবং আমাকে বলল তাদের সাথে আমি যাব কিনা। আমি জানতে চাইলাম কেন যাব না। তারা বলল তাদের ছোট ভাইয়ের বিয়ে, তাদের নিমন্ত্রণ করেছে, তাই তারা যাচ্ছে। আমি ভাবলাম গ্রাম ও গ্রামের মানুষের বিয়ে দুইটা একসাথে দেখা যাবে, তাই রাজি হয়ে গেলাম। তারপর যথাসময় তাদের সাথে রওনা দিলাম এবং খুব ভালোভাবেই সেখানে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেল বেলা ভাবলাম একটু ঘুরে দেখি এলাকাটা। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে। গরমের সময় গ্রামটায় ঘুরতে বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা অবাক হচ্ছি কারণ এলাকায় অনেকটা গাছ, একটা থেকে 2টা সাইনবোর্ড লাগানো, আর তাতে মানুষের নাম ও তারিখ লেখা। ভাবলাম হয়তো গাছগুলোর মালিকের নাম। যাই হোক, আমি ঘুরতে লাগলাম। একটু পর একটা নদীর তীরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি। তারপর ফিরে এলাম বাসায়। তাদের বাড়ির পাশে একটা বাসার পেছনের উঠোনে একটা মাচা ছিল, সেখানে গিয়ে বসলাম। এলাকার সব জায়গা থেকে এই জায়গাটা মনে হলো একটু বেশি ঠান্ডা আর একটু বেশি বাতাস। হঠাৎ নজর গেল সেই বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা গাছ দেখে। মনে হচ্ছে খুব পুরনো একটা গাছ, আর তাতে 2টা সাইনবোর্ড দেয়া আছে। আমি গাছটির সামনে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি এটা কি গাছ। হঠাৎ আমাদের ভাড়াটিয়ার ছোট ভাই এসে বলল, এখানে কি করেন? এটা ভালো জায়গা না, চলেন বাসায় যাই। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সামনের ওই বড় গাছটা কি গাছ? ওইটা বকুল গাছ। আমি অবাক হয়ে গিয়েছি এবং অবাক হয়ে দেখছি গাছটা, কারণ এত বড় বকুল ফুলের গাছ আমি এর আগে কখনোই দেখিনি। যাই হোক, আমি আর সেই ভাই চলে এলাম বাসায়। সন্ধ্যায় হালকা নাস্তা করার পর আবার সেই মাচায় গিয়ে বসলাম, কারণ গরমের মধ্যে এই জায়গাটা অনেক ঠান্ডা, খুব ভালোই লাগছে। বসে বসে মোবাইলে ভিডিও, গান দেখছি আর কি। হঠাৎ হালকা একটা গরম বাতাস আমার বুকে পড়ল, যেমন আমার মুখের সামনে যদি কেউ এসে নিঃশ্বাস ফেললে যেমন হয় ঠিক তেমন। পরপর 3 বার এমন হলো। আমি একটু অবাক হলাম। তারপর ভাবলাম হয়তো আমার নিঃশ্বাস আমার গায়ে লাগায় আমি চমকে গেছি, এই বলে একটু হাসলাম। কিন্তু তার কিছুক্ষণ পর আমি পানি পড়ার শব্দ পেলাম। কেউ যদি 1 জগ পানি গাছে ওপর থেকে একেবারে ঢেলে ফেললে যেমন হয়, যেমন শব্দ হবে, ঠিক সেরকম। বাসার পেছনে লাইট না থাকায় অনেকটা অন্ধকার হয়ে আছে, বুঝলাম না ঠিক কোথায় পানি পড়লো। সব থেকে বড় কথা হলো আমি বিকেলে ওই জায়গাটা ভালো করে দেখেছিলাম, ওখানে কোনো পানি বা পুকুর কিছুই ছিল না। পানি আসবে কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে আমরা সেই ভাড়াটিয়ার ভাবি তার মেয়েকে নিয়ে আমাদের কাছে আসলো। আমি তাকে বললাম আমি এমন শব্দ পেয়েছি। সে বলল এই জায়গাটা ভালো না, এই বলে চলে আসতে বলল। আমি চলে এলাম। বলে রাখা ভালো যে গ্রামের অধিকাংশ বাড়ি টিন শেডের। তো রাতে খাবার দাবার খেয়ে শুয়ে মোবাইল নিয়ে আমি বিজি আছি। আর আমার সাথে আমার ভাড়াটিয়ার সেই ছোট ভাইকে থাকতে বলা হয়েছে এবং এও বলা হয়েছে রাতে যেন আমি বাইরে না যাই। তো রাতে প্রায় 12টা বাজে হঠাৎ আমার ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে। যদি কোনো বাঁশঝাড় থেকে কোনো বাঁশের আগা টিনের চালে লেগে থাকে আর বাতাসে নড়তে থাকে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। অথচ তাদের বাসার আশেপাশে কোনো বাঁশঝাড় নেই। তাহলে এটা কিসের আওয়াজ? যাই হোক, আওয়াজটা কিছুটা সময় পর থেমে যায়। আমি আর পাত্তা না দিয়ে আবার ফোনের দিকে খেয়াল দিলাম। রাত 1টা
দিকে আমি মোবাইল রেখে ওয়াশরুমে যাব বলে যে সেই ভাইকে ডাক দিলাম এবং তার সাথে ওয়াশরুমে গেলাম। একটু পরে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সেই ভাইটার চেহারায় ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে বলল কিচ্ছু না, জলদি ঘরে চলেন। আমি তার সাথে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন, আপনি ভয় পেলেন কিভাবে? সে বলল কিছু না। আমি জোর করে অনুরোধ করার পরেও সে কিছু বলল না। অতঃপর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক আগেই উঠে পড়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই চুপচাপ। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যদিও আমার মনে একটু খটকা থেকেই গেছে। সকালবেলা খাওয়ার পর আমাকে সেই ভাই আবার বলল, আমাদের সাথে মার্কেটে যাবেন, বিয়ের কিছু শপিং করতে হবে। আমি বললাম যেতে পারি, একটা শর্তে, যদি কাল রাতে কেন ভয় পেয়েছেন সেটা আমাকে বলেন তাহলে যাব। সে আর কিছু না বলে চলে গেল। আমি কিছুটা মন খারাপ করলাম দেখে সে আবার এসে বলল, রাতে বলবো, তুমি সাবধানে থেকো, এই বলে চলে গেল। আমিও সেই অপেক্ষায় ছিলাম। সবাই চলে যাওয়ার পর বাসায় চাচি, ভাবি আর তার মেয়ে আছে। আমি গিয়ে চাচির সাথে কথা বলতে শুরু করলাম। চাচি আমাকে বলল, আজ তুমি কোথাও ঘুরতে যেও না। আমি বললাম কেন চাচি? সে বলল, এই এলাকাটা তেমন ভালো না, তাছাড়া তুমি এখানে নতুন, পরে কিছু হলে তোমার ফ্যামিলির লোকজনদের খারাপ লাগবে। আমি বললাম, এখানে কি ডাকাতি বা গাছ নিয়ে মারামারি হয় নাকি? কারণ অনেক গাছে দেখলাম মালিকের নাম লেখা। চাচি কিছুক্ষণ চুপ থেকে বলল, ওগুলো মালিকের নাম নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে ওগুলো কার নাম? চাচি বলল, আমাদের এলাকায় প্রায় রাতেই মানুষ নিখোঁজ হয়, তাদের পরের দিন সকালেই তাদের লাশ পাওয়া যায়। কোনো না কোনো এক গাছের ডালে ফাঁস লেগে ঝুলে আছে, কিন্তু কেন বা কিভাবে মারা যায় তা কেউ জানে না। আর এমনটা বেশি হওয়ায় লাশের ডেড বডিটা বা লাশের যেখানে মারা গেছে সেই জায়গাটা মনে রাখার জন্য সেই গাছে তার নাম ও মারা যাওয়ার তারিখ লিখে সাইনবোর্ড দিয়ে রাখে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে পাশের বাসার পেছনে সেই বকুল গাছটা ওখানে? এটুকু বলতেই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, ওই বাসায় 3 ভাই ছিল, তার মধ্যে বড় 2 জন ওই গাছেই মারা যায়। তারপর চাচি হলুদ বাটার কাজে লেগে যান, কারণ আগামীকাল সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বকুল গাছের কাছে যাই আর অবাক হয়ে দেখতে থাকি গাছটার দিকে। ভাবতে ভাবতে এতটাই গভীরে চলে যাই, মনে হচ্ছে লাশ 2টা ওখানেই ঝুলছে। আমি আন্দাজ করতে পারছি। হঠাৎ ওই বাড়িতে কল চাপার আওয়াজ শুনতে পাই। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকি, আর সেই বাড়িটা আন্টি দেখি যে কল চাপছে। আমি সালাম দিলাম। উনি আমাকে বললেন, আরে তুমি ওদের মেহমান তাই না? আমি বললাম জি, সম্মতি দিলাম। উনি বললেন, বসো। তো তুমি কি মনে করে আমাদের বাড়িতে? আমি বললাম, এমনি একটু হাঁটছি, আসলে চেয়েছিলাম একটু ঘুরবো, কিন্তু চাচি যেতে মানা করলো, বলল এলাকাটা ভালো না, তাই আপনার সাথে গল্প করতে আসলাম। তারপর আমি আন্টিকে আমতামতা করে বললাম, আন্টি আপনার বড় ছেলে মারা যায় কিভাবে? বলে আমি আন্টির দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় ভুল একটা প্রশ্ন করে ফেলেছি। আন্টি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন, আমি আন্টির কথা স্বরূপ লিখছি, জানি না কি থেকে কি হয়ে গেল। বিকেলে ছেলেটা আমার বাজারে গেল, আর ফিরে এলো না। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওর বাবাকে বলি ছেলের খোঁজ নিতে। তার বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে তার ছেলের খোঁজ নেন, কিন্তু ওর বন্ধুরা বলল সে তো অনেক আগেই বাজার থেকে বাসার দিকে রওনা দিয়েছে, এখনো বাসায় যায় নাই। আঙ্কেল বললেন, না, তাই তো আমি বাজারে এলাম। তারপর তার বন্ধুরা মিলে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। পরের দিন সকালে তার লাশ ওই বকুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিকেলে ছেলের দাফন কাফন করার পর সবাই ঘরে বসে আছে। হঠাৎ রাত 12টার পর বাড়ির পেছনে সেই বকুল গাছ থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ এই দিকেই আসছে। একটু পর আওয়াজটা থেমে যায়।
হঠাৎ ঘরের পেছন থেকে কেউ ভাঙা গলায় বলে, মা। এরপর আওয়াজ শুনে আন্টি শোয়া থেকে উঠে বসে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করে। একটু থেকে আবার সেই আওয়াজটা আসে, মা। এবার আন্টি বুঝতে পারে এটা তার ছেলের গলা। আন্টি কিছু না বুঝেই খাট থেকে নেমে ছেলের কাছে ছুটে যায়। ঠিক এমন সময় বাকিরা সবাই তাকে টেনে ধরে ফেলে। আন্টি ছেলের নাম ধরে ডাক দেওয়ার আগেই তার আন্টির মুখ চেপে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে, ও তোমার ছেলে নয়, আমাদের ছেলে মারা গেছে। ঠিক এমন সময় আবার আওয়াজ এলো, মা। তারপর আমার মেজো ছেলে বলে, কে কে ওখানে? তারপর আর কোনো আওয়াজ আসে না। তারপর থেকে প্রায় রাতে তাদের ঘরের পেছনে কেউ এসে টিনে টোকা দেয়। আবার মাঝরাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। একদিন আমার মেজো ছেলে তার রাতে টয়লেটে যায় কাজ, এবং টয়লেট থেকে ফেরার সময় সে কৌতূহলে গিয়ে দেখতে চায় যে কে ওখানে। টিনের গেটটা হালকা ফাঁকা ছিল, সেখানে চোখ রেখে দেখতে পায় সাদা কাপড় পরা একজন ওখানে হাঁটছে। একটু ভালো করে দেখার জন্য গেটটা খুলে আর একটু ফাঁকা করতে গেলে টিন থেকে একটা আওয়াজ বের হয়। আবার সাথে সেই অবয়বটার দিকে তাকায় আর সে দেখতে পায় সেই অবয়বটা আর কেউ নয়, তার বড় ভাই। এইটুকু দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স আসে তখন তার ঘরে আবিষ্কার করে সে নিজেকে, আর তার পাশে তার বাবা মা ছোট ভাইকে দেখতে পায়। তারপর সে সেন্সলেস হওয়ার কারণ জানতে চাইলে রাতের সব ঘটনা খুলে বলে। তারপর সবাই চিন্তায় পড়ে যায়, যাকে কিছুদিন আগে কবর দিয়ে আসলাম সে কিভাবে বাড়ির পেছনে হাঁটাহাঁটি করবে। কেউ কেউ বলে এটা খারাপ জিন। তারপর তার কিছু আগে আন্টির মেজো ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে এবং ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। সবার মাঝে সেই একই চিন্তা বিরাজ করে। পরদিন সকালে সবার চিন্তাকে সঠিক করে সেই লাশ বকুল গাছে পাওয়া যায়। আন্টি এইটুকু বলেই আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন। আমি তার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। চলে এলাম বাসায়। রাতে খাওয়ার পর আমি সেই ভাইকে রাতের কথা জিজ্ঞেস করলে সে আমাকে বলে, আমি টয়লেটে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা অবয়ব সোজা সেই বকুল গাছের দিকে চলে যায় এবং বকুল গাছের নিচে যে মিলিয়ে যায়। এটা দেখে সে খুব ভয় পায়, আর সে ভালো করেই জানে বকুল গাছের নিচে রাতে কে হাঁটে। আমি তাকে রাতের সেই টিনের আওয়াজের কথা বললে সে বলে, আমরা প্রায় এমন আওয়াজ শুনি। প্রথম ভয় লাগলেও এখন আর পাত্তা দেই না। তারপর আমি সেখানে 4-5 দিন থেকে ঢাকায় চলে আসি। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আর ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ঘটনা ও লেখাগুলো ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে উৎসাহের সাথে আরও ঘটনা লিখে পাঠাবো। আমার কাছে আমার নানুকে নিয়ে জিন সম্পর্কে বেশ কিছু ঘটনা আছে। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমার নাম ও ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। ওকে আমি পড়লাম না। বকুল গাছের আত্মা আজও কাঁদে। শুভরাত্রি। আমি আরজে রাকিব। আপনি শুনছেন ভূত এফএম। হাসপাতাল, কবরস্থান, পুরনো বাড়ি, এসব জায়গায় ভূতের গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু একটা গাছ, একটা সাধারণ বকুল গাছ, যার নিচ দিয়ে আপনি প্রতিদিন হেঁটে যান, সেই গাছ যদি মাঝরাতে কাঁদে। আজকের গল্প মিমোসাপস এলেঙ্গে বকুল গাছকে ঘিরে। কালীগঞ্জের এক ছোট গ্রাম। রাস্তার মোড়ে একটা পুরনো বকুল গাছ। গাছটা নাকি 100 বছরেরও বেশি পুরনো। দিনে ছায়া দেয়, রাতে ঝরে পড়ে সাদা ছোট ফুল। গ্রামের মানুষ বলতো, গাছটা ভালো, কিন্তু রাত 12টার পর কাছে যাস না, কারণ মাঝরাতে নাকি শোনা যায় একটা মেয়ের কান্না। রায়হান নামের এক কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে বাজি ধরে, ভূত বলে কিছু নাই। সেই রাতে সে মোবাইল নিয়ে লাইভ করতে করতে গেল গাছটার নিচে। সময় রাত 12টা 17। হালকা বাতাস,
ঝরে পড়ছে বকুল ফুল। হঠাৎ ফোনের লাইভে শোনা গেল দূর থেকে মেয়ের কণ্ঠ, আমাকে কেন রেখে গেলে? রায়হান থমকে গেল। বন্ধুরা ভেবেছিল প্র্যাঙ্ক, কিন্তু হঠাৎ তার ফোনের স্ক্রিন ফেটে গেল নিজে নিজে। লাইভ বন্ধ। পরদিন সকালে তাকে পাওয়া গেল গাছের নিচে অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলল, ও এখনো অপেক্ষা করছে। অনেক বছর আগে এই গাছের নিচেই নাকি বিয়ের রাতে এক মেয়েকে ফেলে রেখে চলে যায় তার বর। গ্রামের চাপে অপমান সহ্য করতে না পেরে সে সেই বকুল গাছের নিচেই শেষ নিঃশ্বাস ফেলে। তারপর থেকে প্রতি বছর একই তারিখে মাঝরাতে শোনা যায় কান্না। আর আশ্চর্য ব্যাপার, সেদিন রাতে গাছের সব ফুল ঝরে পড়ে একসাথে। এক রিকশাওয়ালা জসিম রাতে যাত্রী নামিয়ে ফিরছিল। হঠাৎ গাছের নিচে দেখে লাল শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে। সে বলল, ভাইয়া, আমাকে বাড়ি পৌঁছে দিবেন? জসিম ভয় পেয়ে প্যাডেল জোরে মারতে থাকে। পিছনে তাকিয়ে দেখে মেয়েটা রিকশার পেছনে বসে আছে। পরদিন থেকে জসিম আর রাতে বেরোয় না। আজও সেই কাজ আছে। দিনে ফুলের গন্ধে মিষ্টি লাগে চারপাশ, কিন্তু রাত 12টার পর হালকা কান্নার শব্দ ভেসে আসে। আপনি যদি কখনো কালীগঞ্জের ওই রাস্তা দিয়ে যান আর হঠাৎ বকুল ফুলের গন্ধ খুব বেশি লাগে, পেছনে তাকাবেন না, কারণ হয়তো কেউ এখনো অপেক্ষা করছে। আমি আরজে রাকিব, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি শুনছিলেন ভূত এফএম। মানের মতো আবার দেখা হবে অন্য এক অন্ধকার গল্পে।